সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অপরিচিতা। এটি হচ্ছে মূলত একটি গল্প যেটি লিখেছেন বাংলা ভাষার, বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতিমান একজন কবি, সবচেয়ে ফেমাস একজন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এই পাঠটি জানার আগে আমরা একটু লেখক সম্পর্কে অর্থাৎ গল্পাকার সম্পর্কে আমরা সম্যক আলোচনা করব, যা আপনাদের পরীক্ষাতে নৈবিত্তিক হিসেবে আসতে পারে। অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে ধরে আমরা আলোচনা করব। তার লাইফ নিয়ে যদি আপনি আলোচনা করেন কয়েকটি ক্লাস আলোচনা করা যাবে, কিন্তু এত ডিটেলস আমরা আলোচনা করবো যেগুলো আপনার পরীক্ষায় আসতে পারে সেই উপযোগী তথ্য এবং উপাত্তগুলো আমি একটু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এই মনীষীর, এই বিখ্যাত কবির জন্ম কত তারিখ। খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, বিশেষ করে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুলের যারা পরীক্ষা দিচ্ছেন সেখানে আসে, কিংবা হেলথের পরীক্ষাতে কিংবা পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এগুলো ঘুরে ফিরে আসে। তো এই মনীষীর জন্ম হলো 1861 সালের 7ই মে। আমরা নোট করে নিব জন্ম 1861 সালের 7ই মে। তো ওই ইংরেজি সালের পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো বাংলা সনটি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ। তার জন্ম এবং মৃত্যু দুইটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, দুইটি আমরা একটু নোট করে নেব। মৃত্যু 1941 সালের 7 আগস্ট। আমি আবার বলছি 1941 সালের 7 আগস্ট। 1941 সালের বা খ্রিস্টাব্দের 7 আগস্ট। এর পাশাপাশি আমরা বাংলা সনটি আমরা জেনে নেব 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। এটাও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে এই বিখ্যাত কবি, বিশ্বকবি, এই কবির জন্মস্থান কোথায়। জন্ম এবং মৃত্যু একই স্থানে হয়েছে। তাহলে আমরা ধরে নেব জন্ম এবং মৃত্যু স্থান দুইটাই এক। সেটা হলো কোথায়? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবার। কি পরিবারে? বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম এবং মৃত্যু হয়েছে এখানেই। আমরা দেখে নেব এই মনীষীর পিতার নাম কি। পিতার নাম হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা নোট করে নেবেন, পিতা হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে মাতার নাম কি? মাতার নাম হলো সারদা দেবী। এই যে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হিসেবে জানি, আপনাদের মনে কি একটু প্রশ্ন জাগে না যে এই বিশ্বকবি উপাধি তাকে কে দিয়েছেন? হ্যাঁ, ওনাকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় নামে একজন ভদ্রলোক। কি উপাধি দিয়েছেন? বিশ্বকবি। কে দিয়েছেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায় নামে একজন ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন। একই সাথে আপনি জেনে নেন বাংলা ভাষায় এ যাবৎ যতজন রাইটার আছে, বাংলা ভাষায় এ যাবৎ যতটি ছোট গল্প রয়েছে, এই যে ছোট গল্পের
মানে বাক পরিবর্তন, অর্থাৎ বাংলা সাহিত্যে ছোট গল্পের যে একটা ধারা সৃষ্টি করা, মৌলিক ধারা সৃষ্টি করা, এটা কিন্তু প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, নিজে সৃষ্টি করেছেন। এই কারণে বলা হয় বাংলা ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আপনি নোট করে নেন, এটার পাশাপাশি ছোট গল্পের জনক বাংলা ছোট গল্পের জনক। তো এর পাশাপাশি আপনি এটাও জেনে নেন যে এই ভদ্রলোকের প্রতিভা কিন্তু খুব ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি ছিল। এর কারণ আছে, কারণ সে রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবারের মধ্যে বেড়ে উঠেছে, এই পরিবারের প্রত্যেকেই ছিল প্রায় উচ্চশিক্ষিত এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে সাহিত্যের সাথে রিলেটেড ছিলেন। ফলে এদের প্রভাব কিন্তু রবীন্দ্রনাথের উপর পড়েছিল, যে কারণে খুব ছোটবেলা থেকে সে কি সাহিত্যের প্রতি তার একটা আসক্তি দেখা গিয়েছিল বা সাহিত্যের প্রতি ভালোবাসা তার মধ্যে ফুটে উঠেছিল। আমরা দেখতে পাই তার ব্যবহারিক জীবনে প্রায় 16 বছর বয়সে, ওনার বয়স যখন প্রায় 16 বছর বয়স, উনি এই 16 বছর বয়সে উনি কি করলেন, প্রথম একটি গল্প লিখলেন। সে গল্পটির নাম হলো ভিখারিনীর গল্প। মনে রাখুন, 16 বছর বয়সে, 16 বছর বয়সে কি গল্প লিখছে, ভিখারিনীর গল্প। ভিখারিনীর গল্প লিখেছেন। আপনি এটাও মনে রাখুন, 16 বছর বয়সে যদি হয় তাহলে বাংলা তখন কত বঙ্গাব্দ হয়, বিভিন্ন পরীক্ষাতে এটা আসে 1284 বঙ্গাব্দ। 1284 বঙ্গাব্দে প্রথম তার একটি গল্প প্রকাশিত হয়। এটি 16 বছর বয়সে, গল্পটির নাম হচ্ছে ভিখারিনীর গল্প। তো আমরা আজকে যে গল্পটি আলোচনা করতেছি সেই গল্পটির নাম হলো অপরিচিতা। বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, উনি ওনার সমস্ত জীবনে, ওনার সাহিত্যিক জীবন প্রায় 64 বছর বয়স, 64 বছর ধরে উনি কি করছেন, বাংলা সাহিত্যের সাথে উনি জড়িত থেকেছেন। এই 64 বছর বয়সে একজন রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, উনি অখণ্ড গল্পগুচ্ছ নামে একটি গল্প গ্রন্থ রচনা করেছেন, যেটিতে প্রায় 95টির মতো ছোট গল্প রয়েছে। আপনি নোট করে রাখুন, কতটি গল্প, 95টি ছোট গল্প। অখণ্ড গল্পগুচ্ছ, অখণ্ড গল্প গুচ্ছতে কতটি গল্প আছে, 95টি ছোট গল্প রয়েছে। তো এই অখণ্ড গল্পগুচ্ছ ছাড়াও কিন্তু তার কিন্তু আরো কিন্তু গল্প গ্রন্থ রয়েছে। একটির নাম কিন্তু খুবই ছোট, আপনাদের মনে থাকবে, সে খুবই ছোট একটি নাম। এবং আরেকটি গল্প গ্রন্থের নাম হচ্ছে গল্প স্বল্প। গল্প স্বল্প। এবং আরেকটি গল্প গ্রন্থের নাম হচ্ছে লিপিকা। মূলত এই চারটি হলো তার গল্প গ্রন্থ, প্রধান গল্প গ্রন্থ, গল্পগুচ্ছ, সে, গল্প স্বল্প এবং লিপিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে, যেমন গল্পগুচ্ছ কার রচনা বা গল্পগুচ্ছ কি, কবিতা, উপন্যাস, ছোট গল্প, কিসের সংকলন, এরকম বিভিন্ন পরীক্ষাতে আসে। তো যাই হোক, আমরা দেখব যে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সর্বশেষে কোন গল্পটি লিখেছিলেন। আপনাদের পরীক্ষাতে এটা আসতে পারে মেজর প্রশ্ন হিসেবে, যে রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পটির নাম কি। জেনে রাখুন, মুসলমানের গল্প, সর্বশেষ গল্প, মাথায় রাখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম কি, মুসলমানের গল্প। মুসলমানের গল্প। তাহলে আমরা দেখলাম
একই সাথে আপনি এটা জেনে রাখুন, রবীন্দ্রনাথ কিন্তু সে জমিদার পরিবারের সন্তান, এবং জমিদার পরিবারের সন্তান হওয়ার কারণে উনি কিন্তু কলকাতা থেকে শুরু করে বিশেষ করে কুষ্টিয়ার শিলাইদহ যে অঞ্চল আছে, বিভিন্ন অঞ্চলে পদ্মায় বুট যুগে উনি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন। ফলে বেশিরভাগ সময় এই পদ্মার দুপাশে মানুষের যে মানুষজন ছিল, যে বিচিত্র জীবনধারা ছিল, মানুষগুলো দেখেছেন, তাদের জীবনধারা দেখেছেন, এবং এই জীবনধারার উপজীব্য করে উনি কি করেছেন, গল্প রচনা করেছেন। তো বলা হয়ে থাকে কুষ্টিয়ার শিলাইদহে যে সময়গুলো তিনি অতিবাহিত করেছেন, বিশেষ করে বাংলা ছোট গল্পের, সেটাই ছিল স্বর্ণযুগ। বিশেষ করে সোনার তরী নামক যে আমরা কবিতাটি পাই, সোনার তরী, এই কবিতাটি কিন্তু কুষ্টিয়ার শিলাইদহ থাকাকালীন উনি লিখেছিলেন, যেটা বাংলা ভাষার বলা হয়ে থাকে কালজয়ী একটি কাব্যগ্রন্থ সোনার তরী। তো আমরা দেখে নেব এই ভদ্রলোকের আর কি কি সৃষ্টিকর্ম রয়েছে যা আপনাদের টেক্সটের অন্তর্ভুক্ত আছে। উপন্যাস, উপন্যাস, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চার অধ্যায়, এরকম অনেকগুলো উপন্যাস রয়েছে তার মধ্যে আরেকটি উপন্যাস বিভিন্ন সময় দিয়ে থাকে, যেটা হচ্ছে যোগাযোগ। মনে রাখবেন, যোগাযোগ রবীন্দ্রনাথের অন্যতম প্রধান একটি উপন্যাস, যেটি বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে যে যোগাযোগ কি কাব্যগ্রন্থ, উপন্যাস না ছোট গল্প। যোগাযোগ হলো উপন্যাস। রবীন্দ্রনাথের সবচেয়ে আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত উপন্যাসের নাম হলো শেষের কবিতা। শেষের কবিতা, এটাও বিভিন্ন পরীক্ষাতে আসে। শেষের কবিতা কি, এই কি কবিতার বই, অর্থাৎ কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প নাকি? এটা বিভিন্ন ভাবে আসে। শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত, সবচেয়ে নন্দিত, সবচেয়ে নিন্দিত একটি উপন্যাস। তো শুধু কি গল্প লিখে উনি ক্ষান্ত, শুধু কি উপন্যাস লিখে উনি ক্ষান্ত না, ওনার রয়েছে অনেক কি ভালো মানের নাটক। বলা হয়ে থাকে বাংলা নাটকের অন্যতম পথিকৃত হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো ছোট গল্প এবং উপন্যাসের পাশাপাশি বাংলা নাটকে রয়েছে তার যথেচ্ছ অবদান। এখনো তার কিছু কিছু নাটক, বাংলাদেশে যে সমস্ত নাটক পাড়া রয়েছে, নাট্য সংগঠন রয়েছে, প্রমিনেন্ট নাট্য সংগঠন, এই নাট্য সংগঠনগুলোতে প্রায়ই তার বিভিন্ন নাটক কি করে মঞ্চস্থ করে, যেমন রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা কিংবা রক্তকরবী, এগুলো কি করে তারা মঞ্চস্থ করে থাকে। আপনারা মনে রাখুন, আপনাদের বিভিন্ন পরীক্ষাতে আসে রাজা, অচলায়তন, ডাকঘর। রাজা, অচলায়তন, ডাকঘর। আরেকটি পরীক্ষাতে আসে রক্তকরবী। রক্তকরবী এটি কার রচনা? এইভাবে আসে। রক্তকরবী কি, কোন ধরনের গ্রন্থ, এই হিসেবে এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। ফলে এটি গুরুত্বপূর্ণ। ডাকঘরটাও আসে, রাজাটাও আসে। তো লেখক পরিচিতির পাশাপাশি আমরা দেখব পাঠের বেসিক কিছু প্রশ্ন, যেগুলো আপনাদের নৈতিক পরীক্ষাতে কিংবা জ্ঞানমূলক পরীক্ষাতে এগুলো আসে। যেমন অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশ হয়েছে কোথায়, বা কত সালে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে? এটি প্রথম প্রকাশিত হয়েছে মাসিক সবুজ পত্র নামে একটি পত্রিকা। মাসিক সবুজ পত্র, মাসিক সবুজ পত্র। এই পত্রিকাটি সম্পাদন করত প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এটি কি ধরনের পত্রিকা ছিল? এটি মাসিক পত্রিকা ছিল। প্রতি মাসে একবার করে বের হতো এই পত্রিকাটি, মাসিক পত্রিকা। বলা হয়ে থাকে এই সবুজ পত্র পত্রিকাটি চলিত ভাষা
চলিত ভাষা এস্টাবলিশের ক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছিল। এটি প্রতিষ্ঠা পেয়েছিল 1914 সালে। এই সবুজপত্র পত্রিকাটি কত সালে হয়েছিল? 1914 সালে। বাংলা হচ্ছে 1321 বঙ্গাব্দ। আপনি এটা মনে রাখেন, 1321 বঙ্গাব্দ। দুইটি গুরুত্বপূর্ণ, ঘুরে ফিরে দিতে পারে যে সবুজপত্র পত্রিকাটি নিচের কোন সনে প্রকাশিত হয়েছে, বাংলা কত সনে প্রকাশিত হয়েছে, তখন এইভাবে আসতে পারে। অথবা আপনার খ্রিস্টীয় সন দিয়ে দিল 1914, এরকম আর কিছু দিয়ে দিল, এরকম হতে পারে। তো আবার এরকম প্রশ্ন হতে পারে যে এই গল্পটি কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল, আপনি এটা দিবেন কার্তিক সংখ্যায়। মনে রাখুন, কার্তিক সংখ্যায়, অর্থাৎ 1914 সালের যখন এই আমাদের এই গল্পটি যখন প্রকাশিত হয়, তখন যে মাসটি ছিল, যে সংখ্যাটি বের হয়েছিল, সেই সংখ্যাটাকে বলা হয় কার্তিক সংখ্যা। আমরা দেখব যে এই গল্পটি পরবর্তীতে কি হয়েছিল। প্রথমত এটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু শেষ না। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, এই গল্পটি পরবর্তীতে উনি গ্রন্থভুক্ত করলেন, অর্থাৎ বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। যে বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলেন সে বইটার নাম দিলেন গল্প সপ্তক। খেয়াল করুন, গল্প সপ্তক। এই গল্প সপ্তক বইটি ওনারা যখন ধীরে ধীরে যখন বইয়ের পরিমাণ বাড়তে লাগলো, গল্পের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন কি করলেন, এই গল্প সপ্তক এই গ্রন্থটি পরবর্তীতে ওনার অখণ্ড অর্থাৎ গল্পগুচ্ছ নামে বড় একটি কি করলেন, গ্রন্থ করলেন। সেই গ্রন্থের অন্তর্ভুক্ত করলেন কি, আমাদের এই অপরিচিত গল্পটি। আপনি খেয়াল করে দেখুন, অপরিচিত গল্পটিতে প্রথম স্থান পেয়েছে কোথায়? গল্প সপ্তক। এই গল্প সপ্তক পরবর্তী কোথায় স্থান পেল? গল্প গুচ্ছে স্থান পেল। গল্পগুচ্ছ কিন্তু কয়েকটা খণ্ড রয়েছে, কোন খণ্ডে স্থান পেয়েছে? তৃতীয় খণ্ডে স্থান পেয়েছে। এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য হিসেবে গণ্য হতে পারে। এখন আমরা দেখব যে এই গল্পে, আমরা গল্পের ডিটেলস আলোচনা করব, কিন্তু আমরা ফুটনোট হিসেবে আমরা নিব যে এই গল্পের মূলত উপজীব্য বিষয় কি। এই গল্পটি লেখার পেছনে গল্পের উদ্দেশ্য কিংবা সারাংশের অর্থাৎ বা এই গল্প থেকে আমরা কি কি ফিডব্যাক পাই। তো আপনারা খেয়াল করে দেখুন, আমি একটু স্টার চিহ্ন দিয়ে একটু ক্লু দেওয়ার চেষ্টা করেছি। যৌতুক প্রথা, এই গল্পটির মধ্য দিয়ে আমাদের চোখের সামনে ভেসে উঠবে কিন্তু যৌতুক প্রথার ঘৃণ্য আচরণ আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠবে। একই সাথে আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠবে বলিষ্ঠ প্রতিবাদ। এই গল্পের মধ্যে আমাদের দুটি চরিত্র আছে, এক হচ্ছে শম্ভুনাথ একটি চরিত্র আছে, দ্বিতীয় হচ্ছে কল্যাণী। এই কল্যাণী এবং শম্ভুনাথ, তার পিতা শম্ভুনাথের মধ্য দিয়ে কিন্তু প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, যৌতুকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করানোর চেষ্টা করেছেন। এর আগে আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালীন যে বাজারে গল্প রচনা করতো, ওই সময়ের কোন সময়ে অর্থাৎ 20 শতকের দ্বিতীয় দশক কিংবা সমকালীন সময় কিংবা আগে কিংবা পরে, বিশেষ করে হিন্দু শাসিত যে সমাজ ব্যবস্থা ছিল, পুরো সমাজ ব্যবস্থাতে যৌতুক প্রথা অনেকটা কি মানে যৌতুক প্রথা এমন ভাবে ছেয়ে গেছে যে ঘুণধর সমাজের মতোই। তো যেটা বলতেছিলাম যে ওই সময়ে যারাই গল্প লিখতো প্রত্যেকের গল্পে কিন্তু যৌতুক প্রথাটা মানে এমন ভাবে উঠে আসতো, তার কোনো সমাধান থাকতো না। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রথম কি করলেন, শুধু যৌতুক প্রথাটা তুলেই আনলেন না, এর মধ্যে উনি কি করলেন, দুটো চরিত্র সৃষ্টি করলেন, যে চরিত্রের মধ্য দিয়ে উনি প্রথম কি করলেন, প্রতিবাদ করলেন এবং শেষে একটা সমাধান দেওয়ার চেষ্টা করলেন এই গল্পের মাধ্যমে। কার মাধ্যমে? অর্থাৎ শম্ভুনাথের মাধ্যমে। কল্যাণীর বাবা অর্থাৎ যে প্রধান চরিত্র আমরা দেখি অপরিচিত গল্পের, সে অপরিচিতা নামক অর্থাৎ কল্যাণী, তার পিতা হচ্ছে শম্ভুনাথ। এই দুটি চরিত্রের মধ্যে কি করলেন, প্রথম ছোট গল্পের মধ্যে যৌতুক প্রথার বিরুদ্ধে উনি প্রথম প্রতিবাদ করার চেষ্টা করলেন। এবং পুরো গল্পটাই আমরা দেখলাম যে এই গল্পটি মনস্তাপে ভেঙে পড়া একজন যুবকের আত্মকাহিনী। কি বলবো আমরা, মনস্তাপে ভেঙে পড়া একজন যুবকের আত্মকাহিনী, যেখানে এই যুবকটি
তার যে ব্যক্তিত্ব নাই সেটা সে পরবর্তী সময় সে উপলব্ধি করতে পেরেছে। এবং যুবক তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ব্যর্থতাগুলো অকপটে স্বীকার করেছেন। টোটালি এটা হচ্ছে তার অনুতাপ, তার মনস্তাত্ত্বিক অনুতাপ যেটাই বলেন না কেন, তার দুর্বলতাগুলো সেই কাহিনীর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তো পুরো গল্পটি হচ্ছে উত্তম পুরুষে রচিত একটি গল্প। ওকে, তো উত্তম পুরুষে রচিত হলেও এই গল্পটি আমি বলছি উপজীব্যগুলো আরেকটু ভালো করে খেয়াল করবেন। এক কথায় আমরা যদি আনসার করতে যাই গল্পের মূল উপজীব্য বিষয় কি, তাহলে আপনি ধরে নেবেন যে যৌতুক প্রথার ভয়াবহ কুফল। নাম্বার 2, মানুষের লোভ ও নিষ্ঠুরতার কি মানে যেটা বলা হয় চরম বহিঃপ্রকাশ ঘটেছে এই গল্পে। আমরা 3 নাম্বার দেখব যে একই সাথে যৌতুকের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ আমরা এই গল্পে পাই। চতুর্থত আমরা দেখব যে কাপুরুষতা ও ব্যক্তিত্বহীনতাও গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তার মধ্যে রয়েছে কাপুরুষতা এবং ব্যক্তিত্বহীনতা, যে কারণে গল্পটি সবচাইতে বেশি ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। তো মূলত এই হলো আমাদের গল্পের মূল উপজীব্য বিষয়। এখন আমি একটু ধরে ধরে যে তথ্য এবং উপাত্তগুলো আপনাদের পরীক্ষায় সবচাইতে বেশি কাজে লাগতে পারে সেগুলো আমি একটু ধরে ধরে একটু আলোচনা, সময় একটু বেশি লাগবে কিন্তু আপনাদের কাজে লাগবে। আপনি বাসায় যখন পড়বেন আপনারা কিন্তু কলম ধরে ধরে আপনি কিন্তু নোট করবেন, পরীক্ষায় উপযোগী নৈবিত্তিকগুলো আপনি কিন্তু ফাইন্ড আউট করবেন। তো সেগুলোই আমি কি করতেছি একটু নোট আকারে তথ্য উপাত্ত আকারে আমি দেওয়ার চেষ্টা করব, মৌলিক তথ্যগুলো যেগুলো আপনার পরীক্ষা উপযোগী। আজ আমার বয়স 27, আজ আমার বয়স 27 হইল। গল্পকার, গল্পকথক অর্থাৎ যে গল্প ব্যাখ্যা করতেছেন লেখক এখানে নিজেই অনুপমের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। গল্পের কেন্দ্রীয় চরিত্র অনুপম এবং কল্যাণী, দুটি চরিত্র। তো এই অনুপম নিজের মুখে গল্পটি বর্ণনা করছেন যে আজ আমার বয়স 27 পূর্ণ হইল। 27 পূর্ণ হইল, খেয়াল করে দেখুন অনুপম কোথায় থাকে? কলকাতায় থাকে। কত বছর বয়স হইল? 27 বছর বয়স পূর্ণ হইল। দুইটা নোট রাখুন আপনি, সে হলো কলকাতায় থাকে। কোথায় থাকে? কলকাতায় থাকে। তার বয়স কত? 27। তো ছোটবেলায় আসলে অনুপম যখন ছোট ছিল সে সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দরের তুলনায় তার যে বুদ্ধিমত্তা যেটা থাকার কথা সেরকম থাকেনি। ফলে স্কুলের যে পণ্ডিত বর্গরা ছিলেন, যে শিক্ষক মণ্ডলীরা ছিলেন, কোনো শিক্ষক তাকে বলতো শিমুল ফুল, কিংবা কোনো শিক্ষক তাকে বলতো মাকাল ফল। মনে রাখুন, শিমুল ফুল বা মাকাল ফল। আপনারা জানেন মাকাল ফল আসলে খুব একটা কাজেই লাগে না, তো কাজে লাগে না বিধায়ী এই অনুপমকে শিক্ষকরা একটু ব্যঙ্গার্থে তাকে এই নামেই ডাকতো। এই ছেলেটা আসলে কোনো কাজে ছিল না। তো আমরা দেখলাম যে অনুপমের বাবা কি ছিলেন? অনুপমের বাবা ছিলেন পিতা ছিলেন খুবই গরিব, এবং পরবর্তীতে কি করলেন, এই গরিব পিতা ওকালতি ব্যবসা শুরু করলেন। আপনারা জানেন ওকালতি ব্যবসাতে কিন্তু বেশ টাকা হয়, যদি মোটামুটি সে লাইনে পড়ে যায় একসময় সে প্রচুর অর্থবিত্তের মালিক হয়। তো তার বাবা যখন ওকালতি পেশার সাথে যখন রিলেটেড হয়ে গেলেন এবং ক্রম পর্যায়ে এমন লাইন পেলেন যে প্রচুর ধন সম্পদের প্রচুর টাকার মালিক হয়ে গেলেন, কিন্তু এত বেশি উনি এই ওকালতির পেছনে ছুটেছেন, মানুষের অর্থাৎ সাহায্য সহযোগিতার পেছনে ছুটেছেন, যে টাকা ইনকাম করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো কি করতে পারে নাই, ভোগ করতে পারে নাই। ওনার জীবনের ছুটি মেলে নাই, না সন্তানের জন্য না স্ত্রীর জন্য, কোনো ছুটি ছিল না। একবারে যখন মৃত্যুবরণ করলেন মনে হলো যে মৃত্যুতেই যেন তার জীবনে স্বস্তি পেয়েছেন, আর সারাটা জীবন কি করেছেন, টাকার পেছনে ছুটেছেন। তো অল্প বয়সে মায়ের হাতে কি হয়েছে, মানুষ হয়েছে। আবার মা ছিল খুবই গরিব ঘরের মেয়ে, ফলে তার মা কিন্তু এই জিনিসটা কখনো ভুলতেন না, তিনি গরিব ঘরের মেয়ে। তো কখনো কখনো অনুপমের মনে হতো সে কিন্তু অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাই। আপনাদের পাঠ্য পুস্তক অর্থাৎ টেক্সটের অন্তর্ভুক্ত আছে লাইনটি, অন্নপূর্ণার কুলে গজাননের ছোট ভাই।
তা আপনারা জানেন গজানন কি? গজানন বলা হয়ে থাকে গজাননের ছোট ভাই, অর্থাৎ গণেশ এবং কার্তিক তারা ছিল দুই ভাই। এই দুই ভাই ছিল দেবী দুর্গার ছেলে, দুই ভাই ছিল দেবী দুর্গার ছেলে, অর্থাৎ গণেশের ছোট ভাইকে বলা হয় কার্তিক, যে কিনা দেবের অর্থাৎ দেবতাদের সেনাপতি। তো তাকে সে নিজে কি করেছেন উদাহরণ দিয়েছেন এরকম, অন্নপূর্ণার কুলে সে যেন গজাননের ছোট ভাই। তো যাই হোক, আমরা দেখি যে এই সংসারে তার অভিভাবক বলতে একজনই ছিলেন, যিনি তার সম্পূর্ণ দেখাশোনা করতেন, একবারে পড়াশোনা থেকে শুরু করে সব খরচপাতি বহন করতেন, একমাত্র মামা। তার থেকে তার মামা কয় বছরের বড়? 6 বছরের বড়। খুব একটা ডিফারেন্ট না, 6 বছরের বড়। কিন্তু 6 বছরের বড় হলে কি হবে? সংসারের প্রতি কিংবা সমাজ বাস্তবতার প্রতি সে এত বেশি চালু, এত বেশি পটু, এত বেশি দক্ষ যে এই 6 বছরের ব্যবধানটাকে তার কাছে মনে হয়েছে অনেক বড় ব্যবধান। তার কাছে মনে হয় না সিম্পল একটি ব্যবধান। অনুপম মামাকে একই সাথে সমীহ করতো, একই সাথে শ্রদ্ধা করতো, একই সাথে ভয় পেত। তো এই অনুপম ছোটবেলাতে কখনো তামাক সেবন করতেন না। তামাক সেবন না করার কারণে নিজেকে অনেক সময় কি মনে করতেন? ধন্য মনে করতেন। এই যে এখন এই সমাজে যে সমস্ত পুরুষরা সিগারেট কিংবা তামাক এগুলো যারা সেবন করে না, তারা কিন্তু নিজের ফ্রেশ অ্যান্ড ফেয়ার বলে মনে করে। ওই সময় এটা ছিল ফ্রেশ অ্যান্ড ফেয়ার মনে করত। তো যাই হোক, তো অনুপম কি করলো, সময় হয়ে যাচ্ছে, তার বিয়ের বয়স মানে পেরিয়ে যাচ্ছে, কেউ তার বিয়ের কথা বলতেছে না। এই সময় সে চিন্তা ভাবনা করলো যে যখন সে এমএ পাশ করে ফেললো, এই সময় সে চিন্তা ভাবনা করলো, তার চিন্তা ভাবনা করার আগেই তার একজন বন্ধু, নাম হচ্ছে হরিশ, আপনি নোট করে রাখেন, হরিশ। হরিশ কোথায় থাকে? হরিশ কানপুরে থাকে, কানপুরে থাকে, কানপুরে থাকে। আপনি একটু নোট করে রাখেন, এখানে কানপুরে আরেকজন ভদ্রলোক থাকে, তার নাম হলো শম্ভুনাথ, এবং কানপুরে শম্ভুনাথের মেয়ে থাকে, তার নাম হলো কল্যাণী। তো হরিশ কি করলো, কানপুর থেকে কলকাতাতে চলে এলো। যে কলকাতাতে কে থাকে? অনুপম থাকে। এই কলকাতা এসে অনুপমকে কি করলো, অর্থাৎ বিয়ের জন্য তার মনকে ব্যাকুল করে তুললো। ওই যে যেটাকে মানে অর্থাৎ অনেকটা ঘটকের ভূমিকায় সে অবতীর্ণ হলো। কে হলো? হরিশ। তো হরিশ এসে যখন তার মনে দোলা দিতে লাগলো বিয়ের জন্য, বা তাকে চাপ প্রয়োগ করতে লাগলো, দেখুন সে কিন্তু একই সাথে সে যেরকম মিশুক তেমনই ছিল বন্ধুবৎসল, এবং কথা জমানোতে সে কিন্তু খুবই দক্ষ ছিল। তো অনুপমের কাছে এসে সে বলল, হে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। আপনাদের টেক্সটে কিন্তু এই বাক্যটি আছে। আপনারা যখন এই অধ্যায় থেকে যখনই কোনো সৃজনশীল প্রশ্ন আসবে, তখন এরকম দু একটি কোটেশন কিংবা উদ্ধৃতি আপনারা ব্যবহার করতে পারেন প্রসঙ্গক্রমে। ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। উক্তিটি হচ্ছে হরিশের। তো এই সময়ে অর্থাৎ এমএ পাশ করে, মাত্রই সে এমএ পাশ করেছে, সে কিন্তু বেকার, কোনো কাজকর্ম, হাতে কোনো কাজকর্ম নেই। ফলে এই কথাটি বলার সাথে সাথে তার মনের মধ্যে যেমন দক্ষিণা বাতাস যেরকম দোলা দেয়, তার মনের মধ্যে কিন্তু এই ধরনের একটা অনুভূতি, এক ধরনের কি হলো, দোলা দিতে লাগলো। অর্থাৎ বিয়ের জন্য মনে মনে সে অনেকটা প্রিপেয়ার্ড হয়ে গেল বা প্রস্তুতি গ্রহণ করলো। তো কথা হচ্ছে, এই হরিশ কার কথা বললো? সেই যে কানপুরের শম্ভুনাথের মেয়ে কল্যাণীর কথা সে বললো। কার কাছে? অনুপমের কাছে। অনুপম বলল, আসলে আমি তো ভালো মন্দ কিছু বলতে পারি না, আমার তো অভিভাবক রয়েছে, যদি একটু কষ্ট করে সেখানে তুমি বলতে পারো। তো হরিশ কিন্তু
সাথে সাথে কি করলো, তার মামার সাথে কথা বলো। সে কিন্তু, আমি আগেই বলেছি, কথা জমাতে কিন্তু সে কিন্তু দক্ষ, অর্থাৎ মানুষ পটাতে সে খুবই দক্ষ। তার মামাকে কয়েক মিনিটের মধ্যে সে কি করলো, পটে ফেললো। তো যেভাবে বর্ণনা করা যায়, মামা যা চায়, মামা চায় কি অনেক টাকা, কিন্তু যে বিয়ে বাড়ি কি থাকবে, অর্থাৎ যে শ্বশুর বাড়ি, তাদের দিকে নত হয়ে কথা বলে। টাকা থাকবে কি বেশি, বংশমর্যাদা বেশি থাকবে, কিন্তু কি করবে, তারা মাথা নত হয়ে কথা বলবে, এমনটি চায়। এবং এমন ভাবে বর্ণনা করলো কে, হরিশ সম্পূর্ণদের কথা বর্ণনা করলো। কিন্তু একটা জায়গাতে তার মামার কিন্তু কি খুব খটকা লাগলো। জায়গাটা হলো মেয়ের বয়স 15। কত বলছি, মেয়ের বয়স 15 বছর। আপনি খেয়াল করে দেখুন, মেয়ের বয়স 15 বছর। আজকে আপনি এই যুগে আপনার কাছে মনে হচ্ছে বিষয়টা খুবই হাস্যকর। 15 বছর বয়সে আমাদের সমাজে কোনো মেয়ের বিয়ে হয় না। আমাদের স্লোগান আছে, 20তে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। আমাদের স্লোগান, সরকারি স্লোগান আছে। আর 18 বছর আগে তো কোনো মেয়ের বিয়ে দিয়ে যাবে না, যেটা বাল্য বিয়ে হিসেবে কি হবে, অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, বিষয়টা কিন্তু এই সময় না, গল্পটা কিন্তু এই সময় না, আপনাকে চলে যেতে হবে সেই 20 শতকের দ্বিতীয় দশকে। টোটাল ভারতীয় উপমহাদেশের চিত্র এটি। ওই সময়ে হিন্দু শাসিত সমাজ মনে করত, তারা মনে করত 8 বছরের যে মেয়ে, 8 বছরের মেয়েকে তারা কি বলতো, কুমারী। 9 বছরের মেয়ে, 9 বছরের মেয়েকে বলতো তারা রোহিণী। 10 বছরের মেয়েকে বলতো তারা কি, গৌরী। সাধারণত কোনো মেয়ের, অর্থাৎ 10 বছরের আগে যে কোনো মেয়েকে পাত্রস্থ করার একটা রেওয়াজ ছিল হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু অধ্যুষিত সমাজে। 10 বছর হয়ে গেলেই মনে করা হতো এই মেয়ে এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে, এই মেয়ের আর বিয়ের বয়স নাই, শেষ হয়ে যাচ্ছে। তো 10 থেকে যত বছর বয়স বাড়তে থাকে, তত কন্যার জন্য যৌতুকের ওজন বাড়তে থাকে। অর্থাৎ 11, 12, 13, 14, 15 এইভাবে যত বাড়বে, তার যৌতুকের পরিমাণটা তত বেশি দিতে হবে। আমি বলছি যে টোটাল সমাজ ব্যবস্থাতে এরকম কি ছিল, মানে ঘৃণ্য একটা যৌতুক প্রথা ছিল। অসংখ্য মেয়েকে এই যৌতুক প্রথায় কি হতে হয়েছে, বলি হতে হয়েছে। তো যেটা বলতেছিলাম, যে তার মামা, অর্থাৎ অনুপমের মামা এমনই ছিলেন যে তার এই কলকাতার বাইরে সে কখনোই অন্যদিকে যান নাই। সে মনে করত যে কলকাতার বাইরে একমাত্র সে, তার ধারণা ছিল ওই আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের, সেটা সম্পর্কে যে জানতো। তো এটা সম্পর্কে সে ভালো ধারণা রাখতো। আরেকটা জায়গা সম্পর্কে সে ভালো ধারণা, সেটা হচ্ছে কি, কুন্নাগড়। এটা সম্পর্কে তার একটু ভালো ধারণা থাকতো। সে একবার প্রসঙ্গক্রমে সেখানে গিয়েছিল। কিন্তু তার সবচেয়ে ভয় ছিল একটা জায়গাতে, সেটা হলো হাবড়ার পুল। এই হাবড়ার পুলকে সে এত বেশি ভয় পেত, যেটাকে সে মনে করত এটি হচ্ছে কি, মানে আন্দামান দ্বীপের মতো একটি হচ্ছে দ্বীপ। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্দামান দ্বীপ কি, অর্থাৎ যে ভারতীয় স্বদেশী যখন আন্দোলন হয়েছিল, আপনারা জানেন এই স্বদেশী আন্দোলনে যারা এই আন্দোলনের সাথে রিলেটেড ছিল, তো এই রিলেটেড সকল কর্মীদের কি করত, ওই সময়ে আন্দামান দ্বীপপুঞ্জে, যেটা হলো ভারতীয় সীমানাভুক্ত, এই আন্দামান দ্বীপপুঞ্জে কি করতো, তাদের নির্বাসন দেওয়া হতো। তো এইরকমই একটা ভীতিকর কি ছিল, অবস্থা ছিল তার মামার মধ্যে। কোন পুল সম্পর্কে, হাবড়ার পুল সম্পর্কে। হাবড়ার পুল। তারপর বলছিলাম যে কুন্নগড়, মনে রাখেন কলকাতার নিকটস্থ একটি জায়গা। একমাত্র কলকাতার বাইরে তার মামা এই জায়গাটি সম্পর্কে জানতেন, আর কোনো জায়গা সম্পর্কে তার মামার সেরকম কোনো ধারণা
ছিল না। তো বিয়ের সময় অর্থাৎ বিয়ের যখন কথাবার্তা হচ্ছিল, সব যখন গুছিয়ে ফেললো হরিশ, তার মামা খুবই প্লিজড হলেন। এরপরে কথা আসলো যৌতুক নিয়ে, কি পরিমাণ টাকা দিবে তার একটা চুক্তি হয়ে গেল, কি কি গহনা দিবে তারও একটা চুক্তি হয়ে গেল, এবং কোন দিন আশীর্বাদ করব, ফলে এগুলোর একটা ডেট হয়ে গেল। আশীর্বাদের জন্য পাঠানো হলো অনুপমের পিসতুতু ভাই, আমরা বলছি পিসতুতু ভাই, বিনুদা, ডাক নাম হলো বিনু, দা মানে হচ্ছে দাদা, বিনুদা, অর্থাৎ তার পিসতুতু ভাই বিনুদাকে আশীর্বাদের জন্য পাঠানো হলো। এই বিনুদা এমনই মানুষ যার কাছ থেকে আমরা যেরকম বলি খুবই ভালো বা চমৎকার, সে সেখানে বলে কি চলনসই। এরকম একজন মানুষকে কি করা হয়েছে, আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছে। এই বিনুদাদা আশীর্বাদ করতে গিয়ে কি করলেন, আশীর্বাদ করা শেষে উনি যখন ফিরে অনুপমের কাছে যখন ব্যাখ্যা করলেন, তখন সে বলল, মন্দ নহে, খাঁটি সোনা, খাঁটি সোনা বটে। আবার খেয়াল করে দেখুন, এটা আপনাদের টেক্সটের অন্তর্ভুক্ত একটি লাইন, যেটা আপনারা পরীক্ষাতে বিভিন্ন সময় কোটেশন হিসেবে ব্যবহার করতে পারেন। পাত্রীকে আশীর্বাদ করে সে অনুপমের কাছে বলতেছে, মানে তাকে উৎসাহ দেওয়ার জন্যই হোক, তাকে চাঙ্গা করার জন্য হোক, সে বলতেছে, মন্দ নহে, খাঁটি সোনা বটে। তো বিনুদাদার আশীর্বাদ শেষে অনুপম মনে মনে চিন্তা করতে লাগলো, এবার কিন্তু প্রজাপতির সাথে কিন্তু পঞ্চবানের কোনো বিরোধ নেই। মনে রাখুন, প্রজাপতির সাথে, আপনি ফুটনোট করে রাখুন, প্রজাপতি মানে হলো বীর দেবতা। প্রজাপতি মানে কি? বীর দেবতা। এখানে ব্রহ্মাকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? ব্রহ্মাকে বোঝানো হচ্ছে। আর পঞ্চবান মানে হচ্ছে মদনের পঞ্চবান। তো যাই হোক, মোটামুটি সে অনেকটাই প্লিজড হয়ে গেল। এখন বিষয় হলো কার মেয়ে। আমি আগে একটু ক্লু দিয়েছিলাম আপনাদের, সেই পাহাড়ের পাদদেশে যার বাড়ি শম্ভুনাথ, সেই শম্ভুনাথের একমাত্র কন্যা কল্যাণীর সাথে বিয়ে হতে যাচ্ছে। তো দুই পক্ষের মধ্যেই টাকার অঙ্কটি, বিশেষ করে আদান প্রদানের বিষয়টি, স্বর্ণ গহনার হিসেব নিকেশ একটু হয়ে গেল। আপনারা একটু খেয়াল করে দেখুন যে টোটাল ভারতীয় উপমহাদেশে কিন্তু বিশেষ করে হিন্দু অধ্যুষিত সমাজ ব্যবস্থাগুলোতে এটি কিন্তু খুব প্রকট আকার ছিল, যেটা থেকে এখনো কিন্তু মানে এই সমাজ বের হয়ে আসতে পারেনি। তো আপনি দেখুন, এই যে ট্র্যাজেডির বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে এত নিপুণ করে তৈরি করেছেন, কিংবা কাহিনীর এই যে ঘনঘটাগুলো এত সুন্দর করে তৈরি করেছেন। এমন সুন্দর করে আমরা দেখি বাংলা সাহিত্যের আরো তিনজন সাহিত্যিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এই দুজন বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যে সেরা। এরাও কিন্তু ঘটনার ঘনঘটা তৈরিতে এরা কিন্তু বিশেষ মানে পটুয়সী। এবং আরো দুজন, একজন হলো চট্টোপাধ্যায়, হ্যাঁ, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আরেকজন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুজন চট্টোপাধ্যায় কিন্তু অনেক অনেক সেরা। তো বলছিলাম, গল্পে গাঁথনি এত বেশি সুন্দর, এত বেশি সুললিত, মানে পড়া মাত্র হৃদয়ে টাচ করে ফেলে। তো এরকম কাহিনীর ঘনঘটা চলতেছে। একটা সময় কি করলো, গায়ে হলুদের জন্য পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ অনুপমের পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে মেয়েকে মানে গায়ে হলুদের জন্য মানুষ পাঠানো হলো। যেখানে পাঠানোর কথা মাত্র কয়েকজন মানুষ, সেখানে এত বেশি মানুষ গিয়েছে, এবং এটি তারা বুঝেই মানুষগুলো পাঠিয়েছে যাতে কন্যা পক্ষকে কি করা যায়, একটু নাকাল করা যায়, যাতে কন্যা পক্ষকে একটু বেগ পাওয়ানো যায়। এই নিয়ে কিন্তু মামা এবং তাদের পরিবারে কিন্তু বেশ হাসি ঠাট্টাও কিন্তু চলতেছে। তো যাই হোক, বিয়ের দিন কিন্তু খুব দ্রুত এসে গেল উভয় পক্ষের। তো বিয়ের দিনে ঠিক যেভাবে হাতির উপর চড়ে, কিংবা মানে ওই যে সানাই টানাই বাজিয়ে, হ্যাঁ, ব্যাংপাটি টাংপাটি বাজিয়ে অনুপম কিন্তু সদল বলে হাজির হলো সে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসলে খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল এরকম মনে হলো না।
মানে তার মামা যেরকম মনে করেছিল যে খুব জাঁকজমকপূর্ণ হবে, বিয়ে বাড়িতে গিয়ে তার মামার মনটা অনেকটা হতাশ হয়ে গেল। হতাশার কারণ একটাই, যে সে যেভাবে ভেবেছিল যে বিয়ের আসরটা, বিয়ে বাড়িটা এইরকম সাজগোজ থাকবে, গিয়ে দেখলে আসলে ঠিক ওই রকম সাজগোজ না, ঠিক নর্মালের মধ্যে যেরকম হয়, খুব মানে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু ছিল না। ফলে এটা একটা, এই কারণে তার একটু মন খারাপ ছিল। কিন্তু এই মন খারাপটা পরক্ষণে তার ভালো হয়ে গেছে যখন শম্ভুনাথ এসে তাদের বিস্তর এই আয়োজনের, এই যে ব্যাংক পার্টি থেকে শুরু করে তাদের সদর বলে আসার যে আয়োজনটা, এই মহড়াটাকে সে কি করেছে, সাধুবাদ জানিয়েছে একটু পরপর। ফলে তার মামার মনটা ভালো হয়ে গেছে। তো পুরো গল্পে কোথাও কিন্তু মামার নাম নেই, খেয়াল করে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সে মামার কথা বলে গিয়েছে। মামা অনেকটা কেন্দ্রীয় চরিত্রকে মোড় ঘুরিয়ে দিয়েছে, ঘটনার প্যাটার্নকে চেঞ্জ করে দিয়েছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়েছে, হ্যাঁ, গতিধারাকে বদলে দিয়েছে, কিন্তু কোথাও এই মামার কিন্তু নাম নেই। তো বিয়ের আসরে হ্যাঁ সে কি করলো, মামা বলল, দুই পক্ষে যখন উভয় মুখোমুখি, তখন বলল যে বিয়ে লগ্নে যাওয়ার আগে, অর্থাৎ লগ্ন শুরু হওয়ার আগে আমরা কি করি, আমাদের যে আদান প্রদানগুলো আছে এই বিষয়গুলো আমরা একটু সেরে ফেলি। এতে শম্ভুনাথ বাবু কিন্তু ভীষণ কষ্ট পেলেন। এইভাবে মানে অবিশ্বাস করে কেউ যখন সরাসরি বলে যে আমরা আদান প্রদানগুলো একটু দেখে ফেলি, এটা স্বাভাবিকভাবে একটু খারাপ লাগার কথা। অর্থাৎ যৌতুকটাকে এখানে প্রাধান্য দিয়েছে কে, অনুপমের মামা। তো যখন একেবারেই নিরুপায় হয়ে গেল, তখন সে বলল, তাহলে বিষয়টা আমি একটু অনুপমের সাথে কথা বলে দেখি। তো অনুপমকে গিয়ে বলল, সেই আসরে গিয়ে, শম্ভুনাথ বাবু, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। এটা কিন্তু আপনাদের পাঠ্যের অর্থাৎ টেক্সট বইয়ের অন্তর্ভুক্ত একটা লাইন। আপনারা সৃজনশীল পরীক্ষায় যখন আপনারা আনসার করবেন রচনামূলকে, বিশেষ করে উচ্চতর দক্ষতামূলকে, সেখানে আপনারা এই লাইনটি ব্যবহার করতে পারেন কোনো প্রসঙ্গক্রমে, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। অনুপম যেই আসবে অমনি মামা বললেন যে না, সে আর আসবে কেন, তার দরকার কি, আমি তো আছি। কিন্তু না, শম্ভুনাথ কিন্তু তাতে মোটেই মানেননি, তাকে আসতে হবে। এবং তাকে নিলই সভামঞ্চে নিয়ে গিয়ে তো আরেকবার বলল যে আপনার মামা স্বর্ণ গহনাগুলো চেক করতে চাচ্ছেন, আপনার কি কোনো আপত্তি আছে? অনুপম একবার মামার দিকে তাকিয়ে নিচের দিকে মাথা দিল। এর মানে মনে হলো যে আমার আপত্তি কি, যেখানে মামাই আমার সব, সেখানে তো আমার আপত্তি থাকার কথা নয়। তো এইখানে আগে থেকে একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, তার মামা তার বাড়ি থেকে যাকে নিয়ে এসেছিল তার নাম হলো, মানে নাম না, মানে যাকে নিয়েছিল সে হলো শেখরা। অর্থাৎ এই স্বর্ণগুলো যাচাই বাছাইয়ের জন্য যে লোক, তাকে আমরা শেখরা বলে সাধারণত অভিহিত করে থাকি। এই শেখরাকে সে আগে নিয়ে এসেছিল। কনে পক্ষের স্বর্ণগুলো খাঁটি না নকল, এগুলো যাচাইয়ের জন্য সে আগে থেকে কি পাল্লা পাথর নিয়ে এসেছিল শেখরার মধ্য দিয়ে। তো ক্রম পর্যায়ে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শম্ভুনাথ বাবু তার মেয়ের কাছে গেলেন। মেয়ের কাছে গিয়ে মেয়ের সমস্ত গহনাগুলো খুললেন, একের পর এক খুলে সেগুলো সভামঞ্চে কি করলেন, সেই শেখরার হাতে একের পর এক সেগুলো দিলেন এবং ওজন করার চেষ্টা করলেন। একের পর এক বালাগুলো কি করছে, মানে শেখরা এগুলো ওজন দিচ্ছে, কুষ্টি পাথরে যাচাই করতেছে এবং এগুলো সম্পর্কে মন্তব্য করতেছে। মকরমুখ একটা বালা, প্রথমে সেই বালাটি হাতে নিয়েছিল শেখরা। এই শেখরা এটা হাতে নিয়ে তার মামাকে উদ্দেশ্য করে বলল, যেগুলো সেই বনিয়াদি আমলের, এগুলো যতটুকু দেওয়ার কথা ছিল তার চেয়ে ওজনে অনেক বেশি আছে। খেয়াল করে দেখুন, অর্থাৎ শম্ভুনাথ বাবুর প্রত্যেকটি গহনার ওজন যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আছে। ফলে মামা কিন্তু এতে খুব একটা খুশি হলেন না, মনে মনে একটু গোসাই করলেন যে না, শম্ভুনাথ বাবুকে কিন্তু ঘায়েল করা গেল না। তো যাই হোক, মোটামুটি বিষয়টা একটা সমাধানের শেষ পর্যায়ে এসে সর্বশেষ একটা ইয়ারিং মানে হচ্ছে কানের দুল, শম্ভুনাথ বাবু একটা ইয়ারিং বের করে কাকে দিলেন, সেই শেখরার হাতে দিলেন,
দেওয়ার পর বললেন, টার্নিং পয়েন্ট এটা, মানে গল্পের মোড় ঘুরে দেওয়ার জন্য এটা ইয়ারিংটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। তো শেখরাকে দিয়ে বললেন এটা একটু মাপেন। তো শেখরা তখন এটা হাতে নিয়েই বললো, আসলে এরা তো কাজ করে দীর্ঘদিন, দেখা মাত্র বুঝতে পারে কোনটা খাঁটি কোনটা নকল। এটা দেখে বললেন যে এটা তো বিলিতি মাল, এটাতে ওজনের একটু ঘাটতি আছে, অর্থাৎ যতটুকু স্বর্ণ থাকার কথা এটাতে ততটুকু নেই। মামা উপস্থিত মুহূর্তে খুবই খুশি হলেন যে এই তো ঘায়েল করা গেল, এখনই ঘায়েল করা গেছে প্রায়। তো এই কথা, শেখরার কথা শেষ হতেই শম্ভুনাথ বললেন যে এটা দিয়ে কিন্তু আপনারাই আশীর্বাদ করেছিলেন। তখন মামার মুখটা কালো হয়ে গেল। বিষয়টা মামা জানতেন না কিংবা ভুলে গেছেন, উভয়ই হতে পারে। তো যেটা বেইজ্জত হওয়ার কথা শম্ভুনাথ বাবু, সেটা কিন্তু হয়ে গেলেন কে? অনুপমের মামা। অনুপম কিন্তু খুবই বিব্রত বোধ করলেন, মানে কোনোভাবে শম্ভুনাথ বাবুকে ঘায়েল করা গেল না। দ্বিতীয়ত ঘায়েল হলো কে? অনুপমের মামা। অনুপমের মামা ঘায়েল হওয়া মানে নিজে লজ্জিত হওয়া, মানে কিন্তু অনুপমও প্রকারান্তরে লজ্জিত হওয়া। যাই হোক, তো এখন এই অবস্থায় শম্ভুনাথ বাবু বললেন, আসুন আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাকে করিয়ে দিই। সে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কি? লগ্ন শুরু হওয়ার আগে খাওয়াটা তো শুভ নয়, একটা সমস্যা নেই। তো যাই হোক, আন্তরিকতার যখন খুব গভীরতা দেখালেন, তখন তারা কেউ আর না করলেন না, অতটুকু প্রতিবাদ করলেন না। সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, তখন শম্ভুনাথ বাবু বললেন, আসুন তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। গাড়ি বলিয়ে দিই মানে কি? ঠাট্টা করিতেছেন নাকি? কে বললো? তার মামা বলল। নালিশ করার পরিকল্পনা। শম্ভুনাথ বাবু তার মামাকে বললেন, তা সবাই চলুন। তার মামা বলল, আমরা তো প্রস্তুতি আছি। তখন শম্ভুনাথ বাবু বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই। তার মামা একটু বিব্রত বোধ করতে লাগলেন যে এইভাবে কেন শম্ভুনাথ বাবু কথা বলছেন, গাড়ি বলিয়ে দিবে কেন, কেন আমাদের তাড়িয়ে দিতে যাচ্ছে। তখন তিনি বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? এটা কিন্তু টেক্সট বইয়ের লাইনটি আছে, ঠাট্টা করিতেছেন নাকি। তখন শম্ভুনাথ বাবু হৃদয়ের সমস্ত দুঃখগুলো ছেড়ে মুছে উনি বলতে লাগলেন যে যে ভদ্রলোক মনে করে তার ছেলের সাথে, মানে পিতা তার কন্যার গহনা নকল দিবে, আর যাই হোক তার ছেলের সাথে, তাদের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। এই নিয়ে উভয় পক্ষের তর্ক বিতর্ক বাঁধলো, গন্ডগোল শুরু হলো। ছেলে পক্ষ কি করলো, বিয়ের যে স্টেজ ছিল, যে গেট ছিল, সবগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেললো। ওই যে আগে তাদের খাইয়েছে, এখন মনে হচ্ছে বমি করে সেগুলো ফেলে দিক, এরকম তাদের মনে হচ্ছে। বেশ একটা হট্টগোল করে শেষ পর্যন্ত কি করলো, বিয়ের আসরটা পণ্ড হয়ে গেল। এই বিয়ের আসরটা যখন পণ্ড হয়ে গেল, যখন বিয়েটা যখন ভেঙে গেল, খুব হতাশা নিয়ে কিন্তু সেই স্টেজ থেকে বের হয়ে গেল অনুপম। সবচেয়ে কষ্ট লেগেছে তার। এই নিয়ে পরবর্তীতে তার মামার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সে মনে করলো তার খুব কি হয়েছে, অপমান হয়েছে। এই নিয়ে গ্রাম্য আদালত যেটা রয়েছে কিংবা পঞ্চায়েত যেটা রয়েছে, সেখানে সে কি করবে, নালিশ করবে। এই নিয়ে তার যে বিশেষ করে পণ্ডিত মহল যারা ছিল, তার শরীর যারা ছিল, তাদের সম্পর্কে তাদের সাথে একটু প্রথমে সে পরামর্শ করলো। পরামর্শ করা মাত্রই এরা বলল যে যত জল ঘোলা করবেন ততই কিন্তু আপনার জন্য কি হবে, খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে। অতএব আর জল না ঘোলা করাই ভালো, অর্থাৎ নালিশ না করাটাই ভালো। তো অনুপম পক্ষেও ভাবছে, বিপক্ষে ভাবছে। অনুপম এটা জানতো যে তার একটি ফটোগ্রাফ সেই মেয়েকে দেওয়া হয়েছিল। অনুপম কিন্তু মেয়েকে দেখে নাই, কিন্তু অনুপমের একটা ছবি মেয়েকে দেওয়া হয়েছিল। কার মাধ্যমে? হরিশের মাধ্যমে দেওয়া হয়েছিল। মেয়ে নিশ্চয়ই রাজি ছিল, রাজি না হলে তো এতটুকু হতো না। নিশ্চয়ই ছেলে হিসেবে তাকে পছন্দ করেছে। 1 বছর পরের ঘটনা, এই যে বিয়ে ভেঙে গেল, এই বিয়ে ভেঙে যাওয়ার 1 বছর পরের ঘটনা। নোট করে রাখুন, 1 বছর পর।
1 বছর পরে সেই মেয়েটি প্রায় প্রতিদিনই ফুপিয়ে ফুপিয়ে কান্না করত, গোপনে কান্না করত, তার চোখের জল পড়ত। এদিকে পিতার হৃদয় কিন্তু দগ্ধ হয়ে গেল, তার নৈতিকতার মানে বাঁধ ভাঙলো, সে আর টিকতে পারলো না শম্ভুনাথ। তখন কি করলো, আবারও তার মামার কাছে আসলো। মামার কাছে এসে বলতেছে, আসুন আবার বিয়ের আসর করা যাক, আবার অতিথিদের কি দাওয়াত খাওয়ানো যাক। মামা এই একটা সুযোগ পেলেন, সেই যে বিয়ে বাড়িতে অপমানিত হয়েছিলেন সেই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় কিন্তু শোধ করে দিলেন শম্ভুনাথ বাবুর উপর। শম্ভুনাথ রিক্ত হস্তে তার বাসা থেকে বের হয়ে গেলেন। তো মনে মনে এতদিন পরও সেই বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে এবং পুনরায় প্রস্তাব দেওয়া থেকে মনে মনে কিন্তু এখনো সে তার মানুষটাকে কল্পনা করে থাকে, কার সাথে বিয়ে হতে যাচ্ছিল, সে মেয়েটা দেখতে কেমন, মোটামুটি তার একটা অবয়ব মনের মধ্যে সে তৈরি করে রেখেছে। অনেকবার বিয়ের কথা পারতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আর পারতে পারেনি, তার মামার মুখের দিকে তাকিয়ে বন্ধই করে দিয়েছে। তো যাই হোক, এর মধ্যে তারা শুনেছে সেই মেয়ের নাকি আরো উচ্চ ঘর থেকে, তাদের চেয়ে আরো উচ্চ ঘর থেকে বিয়ে এসেছিল, সে মেয়ে নাকি পণ করেছে আর জীবনে বিয়ে করবে না। এই শুনে তার ভালোই লেগেছে, মনে মনে অনুপম ভাবলো হয়তো তার জন্য অপেক্ষা করছে। এটা আর কি এক ধরনের সান্ত্বনা, তার নিজের জন্য নিজের সান্ত্বনা। তো বছর খানিক পরে আরো অনেক পরের ঘটনা, আরো বেশ কিছুদিন পরের ঘটনা, মা এবং ছেলে মিলে তীর্থ গমনে যাচ্ছে। খেয়াল করে দেখুন, তীর্থ গমনে যাচ্ছে, তীর্থ গমন। তারা যাচ্ছে রেলগাড়িতে, দুইটাই নোট করে রাখুন, রেলগাড়ি। তো রেলগাড়িতে যাওয়ার সময় একটু খেয়াল করে দেখুন, তীর্থ গমনে যাচ্ছে, সাথে কিন্তু মামা নেই, আছে তার মা এবং সে। মামা যেতে পারতো, ওই যে আপনাদের বলেছিলাম ক্লাসের শুরুতে যে মামা এই তীর্থ গমনে যাওয়ার আগে পরে একটা পুল, তার নাম হলো হাবড়ার পুল, এই পুলটাকে ভীষণ 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 ভয় পায়, যে কারণে সে তীর্থ গমনে যেতেও তার কি হয়েছে, সে ভয় পেয়েছে। তো তারা রেলগাড়িতে যাচ্ছে, রেলগাড়ি চলছে, আর সে মনে মনে কল্পনা করছে কার কথা, সেই কল্যাণীর কথা, অর্থাৎ যার সাথে বিয়ে হতে যাচ্ছিল তার সাথে। একসময় কল্পনা করতে করতে অনুপম কি করলো, ঘুমিয়ে পড়লো। এই ঘুমের ঘরে সে আবারও কল্পনা করছে, কে যেন পাশের কামরা থেকে বলছে, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, শিগগিরই চলে আয়। ঘুম থেকে আবার সে জেগে ওঠে, আশেপাশে তাকায়, কোথাও কেউ নেই, কোনো নারী কণ্ঠ, কেউ নেই। সম্পূর্ণ রাত্রি তার ঘুমহীন কাটলো। পরদিন বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে, তাদের টিকিটটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আপনি নোট করে রাখুন, ফার্স্ট ক্লাস। তাদের টিকিটটি হলো ফার্স্ট ক্লাস টিকিট। তো ফার্স্ট ক্লাসের কোনো গাড়ি সেখানে পাওয়া গেল না, এত মানুষে ভর্তি ছিল, টিকিট থাকলে জায়গা নেই, কোনো গাড়িও নেই, গাড়ি পেল না। ফলে মাকে নিয়ে কোথায় যাবে, কিভাবে যাবে, এই নিয়ে সে একটা বিপাকেই পড়লো। দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে রইল। এমন সময় কি করলো, সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে কেউ একজন ডাকছে। কাকে ডাকছে? তার মাকে ডাকছে, অর্থাৎ অনুপমের মাকে ডাকছে, একটি নারী কণ্ঠ, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। শিক্ষার্থীবৃন্দ, লাইনটি একটু নোট করে রাখুন। এই লাইনটি এই গল্পের মধ্যে সবচাইতে রোমান্টিক একটি লাইন, সবচাইতে টাচি একটি লাইন। আপনারা গাড়িতে আসুন না, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। এই যে এখানে জায়গা আছে, এই কথাটি অনুপমের ভিতরে খুব টাচ করলো।
হিট করলো। অনুপম আরো বিস্মিত হয়ে তার দিকে তাকালো, দেখলো একটি মেয়ে 15, 16 কিংবা 17 এই বয়সের একটি মেয়ে তার মার দিকে তাকিয়ে তার মাকে ইশারা করে ডাকছে। সেকেন্ড ক্লাস হোক, গাড়ি যে পাওয়া গেছে এটাই তো বড় বিষয়। আর এই মুহূর্তে এটি সবচেয়ে বড় বড় পাওনা হিসেবে সে বিবেচনা করলো। তো সময় খুব কম ছিল, গাড়ির রানিং ছিল, গাড়ি ছেড়ে দিবে। এই অবস্থায় অনুপমের নিজের কিছু কি ছিল, কাপড় চোপড় ছিল, ব্যাগে ছিল। উপস্থিত মুহূর্তে গাড়ি সবকিছু নিতে পারলো না। এমনিতেই সে একটু টাইপের ছিল, লেজি টাইপের ছিল, দুরন্ত ছিল না। যে কারণে কি করলো, কল্যাণী নিজেই তাদের জিনিসপত্রগুলো তাদের গাড়িতে নিয়ে নিল। তো এই অল্প সময় তো সবকিছু নিতে পারলো না। সেই রেলগাড়িতে পড়ে রইল তাদের একটি ফটোগ্রাফ, তাদের একটু ফটোগ্রাফ পড়ে রইল। তো আমরা দেখতে পেলাম যে এই মেয়েটির সাথে 3 জন মেয়ে ছিল। কার সাথে? যে মেয়েটিগুলো জায়গা আছে এই মেয়েটির সাথে ছিল 2 থেকে 3 জন ছোট ছোট মেয়ে ছিল। পরের স্টেশনে গিয়ে গাড়ি চলছে, কোনো কথাবার্তা নেই, কিন্তু ফাঁকে ফাঁকে অনুপম সেই মেয়েটির দিকে তাকাচ্ছে। এর মধ্যে তার মারও কোনো কথা হয়নি, অনুপমেরও কোনো কথা হয়নি। পরের স্টেশনে গিয়ে এই মেয়েটি কিছু চানা এবং মোট কিনলো, এবং চানা এবং মোট কিনে তার যে সতীর্থ ছিল 2 থেকে 3টি মেয়ে, এদের সাথে ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। এই সামনাসামনি খাচ্ছে। তো এতে একটু বিব্রত বোধ করলো কে? অনুপম। তো ছানামুট অর্থাৎ কল্যাণী তার সতীর্থ যারা আছে এদের সাথে চানামুট গুলো খাচ্ছে, এমন ভাবে খাচ্ছে তার জন্য কিন্তু সে লজ্জাবোধ করতেছে না, সবার সামনে এসে অকপটে খাচ্ছে। এই দৃশ্যগুলো একবারে প্রথম থেকে এই পর্যন্ত বা শেষ পর্যন্ত তার মা কিন্তু অবলোকন করতেছিল। এমন সুন্দর সুশ্রী একটা মেয়ে। তার মা মনে মনে ভাবলো যে বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। এই লাইনটি আপনি নোট করে রাখুন। এটি তার মা মনে মনে বলতেছে, মেয়েটির বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। হয়তো তার পরিবারে মা নেই কিংবা নানি দাদি নেই, তারা হয়তো বলিয়ে দেন নাই যে সবার সম্মুখে এভাবে খেতে হয় না। যাই হোক, তারপরেও তার মধ্যে এরকম ছেলে মানসিকতা তার মার কিন্তু ভালোই লেগেছে। তারা ক্রমপর্যায়ে বড় স্টেশনে চলে এলো। যখন বড় স্টেশনে এলো, এখানে আবার গাড়ি বদল করতে হয়। রেলটি থামলো। থামার পরে সেখানে জেনারেল সাহেবের দল কি করলো, ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে সেখানে সদর বলে হাজির হয়ে গেল। তো একজন টিকিট চেকার এসে বলতেছে যে আপনাদের নেমে যেতে হবে, এই টিকিট আগে থেকে সাহেবরা বুক করে রেখেছেন। এটি কে বললো? দেশি রেলওয়ে কর্মচারী। মনে রাখুন, দেশি রেলওয়ে কর্মচারী। মিথ্যে কথা বলেছে। এই মিথ্যে শুনে কল্যাণী কিন্তু খুব রেগে গেল এবং হিন্দিতে সে বলল, না আমরা গাড়ি ছাড়বো না। তখন টিকিট চেকার বলল, উপায় নাই, ছাড়তেই হবে। এমন অবস্থায় সেই কল্যাণীর কথা শুনে জেনারেল সাহেবের দল টিকিট মাস্টারের সাথে কথা বললেন। কি বললেন? দেখা গেল গাড়ি আর ছাড়লো না, গাড়ি থেমে গেল। যতক্ষণ পর্যন্ত আমার পিছনে একটি গাড়ি লাগলো ততক্ষণ পর্যন্ত গাড়ি ওইখানে থাকলো এবং তারা কিন্তু কেউ নামলো না। কারা? কল্যাণী এবং অনুপম সহ তার মা, এরা কিন্তু কেউ গাড়ি থেকে নামলেন না। পিছনে যখন ট্রেন জোড়া লাগলো তখন এই ট্রেনটি তখন ছাড়লো। এই যে অবস্থা, আপনি খেয়াল করে দেখুন, টিকিট মাস্টার আসার পরে সে কি করলো,
মানে কল্যাণীর হাতে যে টিকিটগুলো ছিল এই টিকিটগুলো প্ল্যাটফর্মে সে ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে মেরে দিয়েছে, বলে এই হলো আমাদের টিকিট, আমরা টিকিট ছাড়া এখানে উঠি নাই, এটা আমাদের জন্য বরাদ্দকৃত জায়গা, এখানে অন্য কেউ উঠতে পারবে না। সে যেভাবে কথা বলতেছিল টিকিট মাস্টার থেকে শুরু করে যে জেনারেল সাহেবের দল ছিল, যে সাকরিদরা ছিল, প্রত্যেকে কিন্তু ভয় পেয়ে গেল। তারা কি কি চিন্তা করলো, চিন্তা করে পরবর্তী কি করলো, আর এখানে উঠলো না, তাদেরকে কোনো ধরনের হেনস্থা করলো না। তো গাড়ি চলছে চলছে, পেছনে যখন গাড়ি এলো, ট্রেন আবার ছাড়লো, গাড়ি চলতেছে চলতেছে, গাড়ি এসে থামলো কানপুরে। আপনাদের নিশ্চয়ই জানা আছে এই কানপুরে কিন্তু থাকেন শম্ভুনাথ বাবু। পেশায় কি? পেশায় সে একজন ডাক্তার, তার বয়স 40-এর কাছাকাছি, সে একজন ডাক্তার, তার বয়স 40 কিংবা তার কাছাকাছি কিংবা তার উপরে, এরকম হিসাব। তো অনুপম কিছু বলতে পারলেন না, শেষ পর্যন্ত তার মায়ে একটু এগিয়ে এলো। যে মেয়েটি এত উপকার করলো, এত সৎসাহস দেখালো, যে সৎসাহস দেখানো কথা ছিল কার? অনুপমের, কারণ সে পুরুষ। আমাদের সমাজ ব্যবস্থাটা এমনই যে আমরা পুরুষরাই আগে কথা বলি, যেখানে পুরুষ কর্তৃত্ব চলে, পুরুষরাই পুরুষের সামনে আসে, সেখানে অনুপম কি করে না, কোনো ভূমিকা রাখতে পারে না। কে ভূমিকা রেখেছে? ভূমিকা রেখেছে কল্যাণী। এই যে এত স্ট্রংলি কথা বললো এই মেয়েটি, অসম সাহসিকতা দেখালো, তাও ইংরেজ সেই জেনারেল সাহেবের সামনে, চারটিখানি বিষয় না। ওই সময় তারাই কিন্তু ক্ষমতাবান ছিল, তাদের আইন, তাদেরই প্রশাসন। এই প্রশাসনের মানুষদের সাথে কি করলো, যখন অনুপমা এরকম করে যখন সৎসাহসিকতা নিয়ে যখন কথা বললো, তার যখন টিকিটগুলো ছুঁড়ে মারলো, এটা কিন্তু তার মার মনে কিন্তু বেশ একটু জায়গা দখল করে ফেলে, একটু টাচ করে ফেললো। তার মা তার সাথে কথা বলার জন্য চেষ্টা করলো, এমনিতেই কথা বলতে পারা, শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো যে মা তোমার নাম কি? কানপুরে যখন থামলো ঠিক ওই সময় জিজ্ঞেস করলো যে মা তোমার নাম কি? সে বলল কল্যাণী। কল্যাণী বলতে অনুপম একটু বিস্মিত হয়ে গেল। সে নাম শুনেছে কিন্তু ছবি দেখেনি, বাস্তবে কখনো দেখেনি। তার মনের মধ্যে একটু দূরে লাগতে লাগলো। এরপরে আবার জিজ্ঞেস করলো তার মা, তোমার বাবার নাম কি? সে বলল শম্ভুনাথ। বলেই সে তার সতীর্থদের নিয়ে সদরপুরে নেমে গেল। তাদের বিস্ময়ের ঘুরে কাটতে কাটতেই এরা কিন্তু অদৃশ্য হয়ে গেল। পরক্ষণে তারা উভয় চিনতে পারলো এই হলো সেই মেয়ে যার সাথে অনুপমের বিয়ের হওয়া কথা ছিল। অনুপম মনের মধ্যে একটা বিরাট হোঁচট খেলো। সে কি করলো, মামার অজান্তে, মায়ের অজান্তে আবার সে কানপুরে এলো। কানপুরে এসে সে কল্যাণীর সাথে আবার কথা বলার চেষ্টা করলো। কল্যাণীকে আবার সে প্রপোজ করলো যে আবার বিয়ের আসরটা করা যায় কিনা, বিয়ের আয়োজনটা করা যায় কিনা। কল্যাণী বলল সে আর বিয়ে করবে না, সে মাতৃ আজ্ঞা করেছে। খেয়াল রাখুন, কল্যাণী কি করেছে? মাতৃ আজ্ঞা করেছে, অর্থাৎ দেশপ্রেমের জন্য সে কি করেছে? পণ করেছে, দেশের সেবা করবে, আর কখনো সে কি করবে না? বিয়ে করবে না। তো মাতৃ আজ্ঞা সে পালন করার জন্য সে কি করলো? সে একটা উপায় অবলম্বন করলো এবং সে একটা পথ বেছে নিল, সেটা হলো শিক্ষার ব্রত সে গ্রহণ করলো। এই পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে সেই কানপুরের যে ছিন্নমূল মানুষ রয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, এদের শিক্ষার জন্য সে কি করলো? সে ব্রত গ্রহণ করলো। এদেরকে শিক্ষা দিয়ে তার জীবনটা কি করবে? সে অতিবাহিত করে দিবে, আর কখনো সে বিয়ে শাদী করবে না। প্রথমবার সে ব্যর্থ হলো অনুপম, কিন্তু সে হাল ছাড়লো না। তার মনের মাঝে ওই যে ট্রেনে একবার বলেছিল এখানে জায়গা আছে, তার মনের মধ্যে এই কথাটা আবার পুনর্বার দোলায়িত হতে লাগলো। তার মনে হলো হয়তো একটা সময় সে বলবে আসুন এখানে জায়গা আছে। তো এরপর সে গিয়েছে, আবারও কল্যাণীকে কি করেছে? তার বিভিন্ন ফাই ফরমাস করে দিয়েছে, এবং তার মনের মধ্যে এখনো সেই কথাটি দুদিত হচ্ছে এখানে জায়গা আছে। তারও মনে হচ্ছে থাক না, লাইবা হলো বিয়ে,
তো কোনো একদিন তো হতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আবারও তার মনের মধ্যে সেই অনুকম্পাটা বেজে উঠছে, এখানে জায়গা আছে, এখানে জায়গা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার এই ছোট গল্পটি, আমি আগেই বলছি বাংলা সাহিত্যে তিনি ছোট গল্পের জনক, এবং তার গল্পের গাঁথনি এত সুন্দর, এত নিখুঁত, এত সাবলীল, এত টাচি যে আপনি পড়া শুরু করলে শেষ না করে কিন্তু আবার উপায় নেই, শেষ করতে হবে। তো এই গল্পের শেষের দিকে অনুপম যখন বলছিল, এই ঘটনাগুলোর কথা যখন বলছিল, তখন তার বয়স ছিল 23 আর এখন তার বয়স হয়েছে 27, অর্থাৎ বিয়েকালীন তার বয়স ছিল 23 বছর, আর বিয়ে ভাঙার পর যখন তাদের দেখা হয়েছে তখন তার বয়স কত? 27। তখন সে কি পাশ করেছে? MA পাশ করেছে, MA পাশ করেছে। তো বলছিলাম এই অপরিচিত গল্পের কথা আপনারা বাসায় বসে, আমি যেভাবে ফুটনোটগুলো বলেছি, যেভাবে উদ্ধৃতিগুলো মাঝে মাঝে টেনে বলেছি, যেগুলো আমি তথ্য এবং উপাত্ত দেওয়ার চেষ্টা করেছি, আপনারা বাসায় বসে আবার কি করবেন, মেন বই নিয়ে এই তথ্য উপাত্তগুলো আন্ডারলাইন করবেন এবং এগুলো নোট আকারে পড়ার চেষ্টা করবেন। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি কি পাবেন, সফলতা পাবেন। প্র্যাকটিসের কিন্তু বিকল্প নেই। আমরা যতই ক্লাস নেই না কেন, মানে ক্লাস নেওয়া এক জিনিস আর হ্যান্ডবুক পড়া অর্থাৎ আপনার টেক্সট বই পড়া দুটো কিন্তু এক বিষয় না। এটা শেষে, ক্লাস শেষে অবশ্যই আপনি আরেকবার কি করবেন, আপনার মেন বইটা একটু টাচ করবেন, তাতে করে আপনার অনেক বেশি কি হবে, কাজে আসবে, অনেক বেশি আপনার ফলপ্রসূ হবে, আপনার জানার পরিধিটা আর একটু বেড়ে যাবে। সবশেষে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।